শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক লাইভ ক্লাসের স্কিল পোর্টাল বাংলাদেশ পেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানিয়ে আমি আজকের 14তম লেকচার শুরু করছি। মোহাম্মদ সাখাওয়াত হোসেন, চিফ ইন্সট্রাক্টর কম্পিউটার, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। আজকে তোমরা জানো যে গত 13তম লেকচারে তোমাদের সিলেবাসের থিওরি পার্ট অলরেডি শেষ হয়ে গেছে। আজ আমরা প্রথম অধ্যায় বেসিক আইডিয়া অফ ডাটা স্ট্রাকচারের রিভিউ ক্লাস আজকে তোমাদেরকে এই অধ্যায়ের খুঁটিনাটি দুই একটি বিষয় আলোচনা করার জন্যই আজকের এই আয়োজন। আমরা এই অধ্যায়ের শুরুতেই ছিল ডাটা বেসিক আইডিয়া অফ ডাটা স্ট্রাকচার। তাহলে আমরা আগেই জানতে হবে আমাদের ডাটা ও ইনফরমেশন কি জিনিস। আমি আজকে লেকচারটা একটু দ্রুত করব, যেহেতু তোমাদের আগে এই ক্লাসটা হয়েছে, এই জন্য আমি একটু দ্রুত করব এবং অধ্যায় শেষে তোমাদের পরীক্ষায় যে সকল প্রশ্ন আসতে পারে তার একটা মোটামুটি একটা সাজেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তাই ডাটা, জানো যে ডাটা শব্দের অর্থ উপাত্ত। আমরা অনেকেই ভুল করে থাকি যে তথ্য বলে ফেলি, আসলে ডাটা শব্দের অর্থ উপাত্ত আর ইনফরমেশন শব্দের অর্থ হচ্ছে তথ্য। তথ্য তা সাধারণ অর্থে কোনো বিষয় বা ঘটনাবলীর মান বা দলীয় মানের সমষ্টিকে ডাটা বলা হয়। ডাটা নিজস্ব কোনো স্বাধীনতা নাই, যেমন দেলোয়ারের বয়স 18 বছর, এখানে দেলোয়ার একটি ডাটা, 18 একটি ডাটা, যা প্রথমে একজনের নাম এবং দ্বিতীয় ক্ষেত্রে তার বয়স নির্দেশ করে। এই ডাটার কোনো স্বাধীন কোনো সত্তা নাই। যদি এই ডাটাকে যদি প্রক্রিয়াজাত করা হয়, প্রক্রিয়াজাত করার পরে যদি কোনো অর্থপূর্ণ অবস্থায় যদি আনা যায়, তখন এইটাকে বলে ইনফরমেশন। সেই জন্য ইনফরমেশন সংজ্ঞাটা সংগঠিত ডাটা বা উপাত্তকে প্রক্রিয়া করার পরে প্রয়োজন মতে সাজানো বা অর্থপূর্ণ অবস্থাকে তথ্য বা ইনফরমেশন বলে। যেমন পরীক্ষার ফলাফল, বয়সের গড়, সহজ কথায় ডাটাকে প্রক্রিয়া করলে যে অর্থবোধক ফলাফল পাওয়া যায় তাই হচ্ছে ইনফরমেশন। যেমন ডাটা, একে যখন আমি প্রক্রিয়া করব তখন তাকে ইনফরমেশন। আবার ইনফরমেশনকেও যদি কোনো অন্য কোথাও যদি আমরা ডাটা হিসেবে ব্যবহার করি, তখন যদি কোনো র মেটেরিয়াল হিসেবে ব্যবহার করি, তখন সেটা হয়ে যাবে ডাটা, এবং সংঘবদ্ধ ফলাফলটাকেই আমরা বলবো ইনফরমেশন। ডাটা শব্দের সাথে তাহলে ডাটা টাইপ জড়িত থাকে। ডাটা টাইপ এর শ্রেণীবিভাগ এখানে একটা ছক আকারে দেখানোর চেষ্টা করছি, আগেও দেখিয়েছি, আমি সেটাই আবার রিভিউ করছি। ডাটা টাইপ সাধারণত দুই প্রকার, কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল। অর্থাৎ যে ডাটাগুলো অবস্থা ভেদে তার মানের পরিবর্তন হয় না সেটাকে বলে কনস্ট্যান্ট, আর যে ডাটার অবস্থা ভেদে মানের পরিবর্তন হয় সেগুলোকে বলা হয় ভেরিয়েবল। কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল উভয় প্রকার ডাটাই মূলত তিন প্রকার। একটা লজিক্যাল, নিউমেরিক্যাল, ক্যারেক্টার। লজিক্যাল, নিউমেরিক্যাল, ক্যারেক্টার। আবার নিউমেরিক্যাল ডাটাকে দুটো ভাগে ভাগ করা, একটা ইন্টিজার, একটা ফ্লোট। লজিক্যাল অর্থ হচ্ছে যেমন আমরা এবং, অ্যান্ড, অর, নট, এই সমস্ত যে সমস্ত এই যে টাইপের যে ফলাফল আমরা ইউজ করি সেগুলোকে বলে লজিক্যাল ডাটা। যেমন দুটো লোকের মধ্যে তুলনা করে আমরা বলতে পারি যে অমুক ছেলেটা বড় আর এ ছোট, তাহলে এগুলো হচ্ছে সে কি বড় কি, এরকম কোনো সত্য মিথ্যা জনিত কোনো প্রশ্ন হলে সেটা হচ্ছে লজিক্যাল। আর নিউমেরিক্যাল ডাটা হচ্ছে সংখ্যাবাচক ডাটা। অর্থাৎ সংখ্যাবাচক ডাটা, এই সংখ্যাবাচক দুই টাইপের হতে পারে, একটা দশমিক যুক্ত, একটা দশমিক, একটা একটা পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা আর একটা দশমিক যুক্ত সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা বলি ইন্টিজার আর দশমিক যুক্ত সংখ্যাকে বলি ফ্লোট। আর ক্যারেক্টার হচ্ছে যা কিছু ব্যবহার করি সবই আমাদের একটা ক্যারেক্টার। অর্থাৎ কিবোর্ডের, কম্পিউটার কিবোর্ড থেকে যে সমস্ত কি আমরা ইউজ করি তার প্রতিটাকেই বলা হয় একটা ক্যারেক্টার। ভেরিয়েবল ডাটার ক্ষেত্রেও একইভাবে এবং কনস্ট্যান্ট ডাটাও একইভাবে। আমাদের এই অধ্যায়টা ছিল ডাটা স্ট্রাকচার, এই জন্য আমরা ডাটা সম্পর্কে আগে জানছি। ডাটা স্ট্রাকচার কি জিনিস? ডাটা স্ট্রাকচার
আমরা ডাটা সমূহকে ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্নভাবে প্রক্রিয়াকরণ করা হয়। এর জন্য ডাটা সমূহকে সুসংগঠিতভাবে সাজানো হয়। ডাটা সমূহকে সুসংগঠিতভাবে সাজানোকে ডাটা অর্গানাইজেশন বলে। আর ডাটা অর্গানাইজেশনের ডাটাকে নির্দিষ্ট মডেলে সাজানো হয়। এই ডাটা অর্গানাইজেশনের ডাটা এর গাণিতিক ও যুক্তিমূলক মডেলকে ডাটা স্ট্রাকচার বলে। অর্থাৎ ডাটা অর্গানাইজেশনে ডাটার গাণিতিক ও যুক্তিমূলক মডেলকে আমরা বলি ডাটা স্ট্রাকচার। এবং ডাটা স্ট্রাকচার যে কোনো কিছু করলেই ডাটা স্ট্রাকচার হবে না, তাদেরকে গাণিতিক এবং যুক্তিমূলক মডেলে সাজাইতে হবে। এবং এই সাজানোর ক্ষেত্রে দুটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, স্ট্রাকচারের আওতাধীন ডাটাকে এমন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে যাতে বাস্তব জীবনে ডাটা সমূহের প্রকৃত সম্পর্কের প্রতিফলন ঘটে। স্ট্রাকচার অবশ্যই সাধারণ হতে হবে যেন যে কেউ প্রয়োজন বোধে কার্যকর ডাটা প্রসেস করতে পারে। ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ ভিতর ডাটা আছে দুই ধরনের, একটা প্রিমিটিভ একটা নন প্রিমিটিভ। প্রিমিটিভ ডাটা আবার 4 টাইপের: ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, পয়েন্টার। নন প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার সাধারণত 3 টাইপের: অ্যারে, লিস্ট এবং ফাইলস। লিস্ট আবার 2 টাইপের, একটা লিনিয়ার লিস্ট আর একটা নন লিনিয়ার লিস্ট। লিনিয়ার লিস্ট আবার 2 টাইপের: স্ট্যাক এবং কিউ। এবং নন লিনিয়ার লিস্ট আছে গ্রাফ এবং ট্রি। এগুলো আগেই আমরা আলোচনা করছি, এই জন্য আমি আর বিশদ আলোচনায় যাচ্ছি না। ডাটা স্ট্রাকচারের অপারেশন, আমরা ডাটা স্ট্রাকচারের অপারেশন ক্ষেত্রে অর্থাৎ ডাটা স্ট্রাকচারে কি কি অপারেশন আমরা করে থাকি। ডাটা স্ট্রাকচার অপারেশন মূলত মৌলিক অপারেশন মূলত 4টি: ট্র্যাভার্সিং, ইনসারশন, ডিলিশন, সার্চিং। আর বিশেষ অপারেশন সর্টিং এবং মার্জিং। ট্র্যাভার্সিংটা কি? ডাটা স্ট্রাকচারে কোনো রেকর্ডকে কমপক্ষে একবার অ্যাক্সেস ও প্রসেস করাকে ট্র্যাভার্সিং বলে। সার্চিংটা হচ্ছে ডাটা স্ট্রাকচার একটা নির্দিষ্ট কি ভ্যালুর মাধ্যমে কোনো রেকর্ডের লোকেশন খুঁজে বের করার উপায়কে সার্চিং বলে। ইনসারশন মানে নতুন কোনো ডাটা স্ট্রাকচারে সন্নিবেশ করাকে বলা হয় ইনসারশন। আর ডাটা স্ট্রাকচার থেকে কোনো রেকর্ডকে বিমুক্ত করার কৌশলকে বলা হয় ডিলিশন। সর্টিংটা ডাটা স্ট্রাকচার এর ডাটার সমূহকে মানের ক্রম অনুসারে সাজানোকে বলা হয় সর্টিং। আর দুটি ভিন্ন ফাইলের ডাটা সমূহকে সর্টিং অবস্থায় তৃতীয় কোনো স্ট্রাকচারে রাখার কৌশলকে বলা হয় মার্জিং। আমরা আগে যখন আমরা দেখছি অ্যারে, লিস্ট, স্ট্যাক, কিউ, আমরা এই সমস্ত অপারেশনগুলো সেখানে করেছি। অ্যারে ও লিস্ট কি জিনিস? অ্যারে আমরা প্রত্যেকেই জানি ডাটার শ্রেণীবদ্ধ সজ্জাকে অ্যারে বলে। অর্থাৎ ডাটা সমূহকে যদি একটি শ্রেণীবদ্ধ আকারে সাজায় তাহলে তাকে অ্যারে বলে। তবে এখানে একটা শর্ত আছে, ডাটাগুলো একই টাইপের ডাটা সমূহের শ্রেণীবদ্ধ সজ্জাকে অ্যারে বলে। যদি ভিন্ন ভিন্ন ডাটা টাইপ হয় সেটা অ্যারের মধ্যে কাউন্ট হবে না। সেই জন্য লেখা আছে একটি সাধারণ ভেরিয়েবল আওতায় মেমোরিতে পরপর সংরক্ষিত একই টাইপের কতগুলো ভেরিয়েবল বা ডাটা সমষ্টি হচ্ছে অ্যারে। অ্যারে সাধারণত 2 টাইপের হয়ে থাকে: একমাত্রিক ও বহুমাত্রিক। একমাত্রিক ডাটা অর্থাৎ একটি মাত্র সাবস্ক্রিপ্ট যদি ব্যবহার করি তাহলে সেটাকে একমাত্রিক বলে। আর যদি একাধিক সাবস্ক্রিপ্ট ব্যবহার করে থাকি তাহলে সেইটাকে বহুমাত্রিক বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলা হয়। লিস্ট কি? লিস্ট অর্থ তালিকা। প্রাপ্ত ডাটার ক্রম বিন্যস্ত সজ্জাকে লিস্ট বলে। লিস্টে ডাটা ইচ্ছা মতন সংযোজন বা বিয়োজন করা হয়। অর্থাৎ লিস্টে আমরা বিভিন্ন টাইপের ডাটা বিভিন্নভাবে সাজিয়ে রাখতে পারি, কিন্তু অ্যারেতে আমাদের একই টাইপের ডাটা এবং একটা নির্দিষ্ট মেমোরি পরপর সাজিয়ে রাখা হয়। ফিল্ড, রেকর্ড ও ফাইল কি? ফিল্ড ডাটা সংগঠনে কয়েকটি ক্যারেক্টার বা বর্ণ বা অঙ্ক ইত্যাদি নিয়ে গঠিত একটি আইটেমকে ফিল্ড বলা হয়, যেমন নাম, রোল, মোবাইল নম্বর, গ্রেড ইত্যাদি। আর রেকর্ডগুলো কি? রেকর্ড হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফিল্ড নিয়ে গঠিত হয় একটি রেকর্ড। যেমন একজন ছাত্রের নাম, রোল, গ্রেড প্রভৃতি ফিল্ড নিয়ে একটি রেকর্ড গঠিত হয়। ডাটাবেজে রেকর্ড সমূহকে সাধারণত এক বা একাধিক টেবিল আকারে সংরক্ষিত থাকে। ফাইল পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো রেকর্ডের সুসংবদ্ধিত সমন্বয়কে ডাটা ফাইল বলা হয়। যেমন ছাত্রদের বেতন, ফলাফল এর রেকর্ড নিয়ে একটি ফাইল গঠিত হয়।
এখানে দেখো, এখানে একটা টেবিল দেখানো হয়েছে, যে টেবিলে দেখো ক্রমিক নম্বর, রোল এবং নাম তিনটে ফিল্ড রাখা হয়েছে। এখানে ক্রমিক নম্বর 1, এখানে রোল নম্বর রাসেল নামে একটা ছেলে উদাহরণ দিয়ে দেখানো, রাসেল, সালাম, রোমা। এখানে ক্রমিক নম্বর, রোল, নাম এগুলো এক একটা ফিল্ড, প্রতিটাই এক একটা ফিল্ড, এবং এইটা দেখো প্রতিটা রো হচ্ছে এক একটা রেকর্ড, যে রেকর্ড নাম্বার 1, রেকর্ড নাম্বার 2, রেকর্ড নাম্বার 3, আর এই টোটালটা মিলে হয় হচ্ছে একটা ফাইল। এখানে আশা করি বুঝতে পারছো। ট্রি কি? ট্রি হচ্ছে এক ধরনের ডাটা, যে ডাটা স্ট্রাকচারে হায়ারার্কিক্যাল সুস্পষ্ট প্রতিফলন ঘটে তাকে ট্রি বলা হয়। হায়ারার্কিক্যাল অর্থাৎ কোনো জিনিসের শুরুতে একটা রুট থাকবে, সেই রুট থেকে যদি সাব আকারে যে সমস্ত চাইল্ড বের হয় সেগুলোকে বলা হয় হচ্ছে হায়ারার্কিক্যাল সম্পর্ক, এবং হায়ারার্কিক্যাল সম্পর্ক যে ডাটা থাকে সেইটাকে বলা হয় ট্রি। একমাত্র ট্রির মধ্যে হায়ারার্কিক্যাল সুস্পষ্ট প্রতিফলন ঘটে। যেমন এখানে দেখো রুট, এখানে একটা ট্রি দেখানো যে রুট এর আসছে বাম পাশে কিছু আছে এবং ডান পাশে কিছু আছে। বাম পাশটাকে বলা হয় লেফট সাব ট্রি এবং ডান পাশটাকে বলা হয় লেফট সাব ট্রি। এর মধ্যে রুটে আর এখানে সংযোগকারী আছে, এগুলোকে বাহু। এখানে যেমন এ রুট, এরপরে বি এবং সি তার দুটো সাইড। আবার যদি এই সাব ট্রিকে যদি আবার একটা ট্রি হিসেবে ধরি, তাহলে বি হবে ডি ই এফ এর প্যারেন্ট, এবং সি হবে এবং জি হবে সি এর প্যারেন্ট। এভাবে আমরা একটা টিকে আমরা শনাক্ত করতে পারি বা আমরা বিবেচনা করতে পারি। একটা টিকে আমরা যে কোনো এক্সপ্রেশনকে একটা টি আকারে প্রকাশ করতে পারি। যেমন দেখো এখানে একটা এক্সপ্রেশন দিছি, টোয়াইস এক্স প্লাস ওয়াই ইন্টু এ মাইনাস 7b টু দি পাওয়ার হোল 2। তাহলে আমরা এইটাকে প্রথমে এই দুইটা ভাগে ভাগ করে নিব, এবং দুটো ভাগে এই একটা পার্টে এর ভিতরে সম্পর্ক আছে গুণ সম্পর্ক, সেই জন্য গুণটাকে অর্থাৎ অপারেটর এবং অপারেন্ট দুটো কথা আছে। অপারেটর গুলোকে আমরা রুটের মধ্যে রাখবো এবং অপারেন্ট গুলোকে আমরা চাইল্ড হিসেবে আমরা বিভিন্ন সাজানোর চেষ্টা করব। তো এখানে গুণ আকারে এরপরে এই প্রথম পার্টটাকে এর মাঝখানে অপারেটর আছে প্লাসে, প্লাসকে রুট হিসেবে নিয়েছি, এবং প্লাসের পরে এই পাশে টোয়াইস এক্স 2 ইন্টু এক্স, সেই জন্য ইন্টু দিয়ে 2x, এবং এভাবে আমরা টিকে দেখো এখানে সাজিয়েছি। যেমন তোমরা আগের লেকচারে, প্রথম লেকচারে আমি ডিটেলস আলোচনা করছি, তোমরা জাস্ট আর একটু স্মরণ করে দেওয়ার জন্য আজকের লেকচার। হিপ কি? হিপ হচ্ছে একটা কমপ্লিট বাইনারি ট্রি। যেসব ক্ষেত্রে বৃহত্তম বা ক্ষুদ্রতম খুঁজে পাওয়া দরকারি সেক্ষেত্রে হিপ কার্যকারী। একটা কমপ্লিট বাইনারি ট্রি অর্থাৎ কমপ্লিট বাইনারি ট্রি বলতে কি বোঝায়? যে বাইনারি ট্রিতে অর্থাৎ দুটোর বেশি চাইল্ড থাকতে পারবে না, এবং প্রতিটা তার আছে প্রতিটা রুটে তার চাইল্ড দ্বারা পরিপূর্ণ বা মিনিমাম একটি চাইল্ডও থাকতে পারে পরিপূর্ণ। এবং সবচেয়ে বড় কথা, আগে লেফট চাইল্ডটা অবশ্যই আগে লেফট চাইল্ডটা পূর্ণ থাকতে হবে, অর্থাৎ ট্রিটার লেফট সাইড পূর্ণ না করে কখনো রাইট সাইডে কোনো চাইল্ড থাকতে পারবে না। এগুলো হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রির বাইনারি ট্রি স্ট্রাকচার। এবং এই হিপ হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রিটা পুরোপুরি মেনটেন করে থাকে। এবং যদি আমার কোনো বৃহত্তম বা ক্ষুদ্রতম কোনো ডাটার খুঁজে পাওয়া খুবই দরকার হয়, তাহলে আমরা সাধারণত হিপটাকে ইউজ করে থাকি। হিপ দুই টাইপের, একটা ম্যাক্স হিপ, একটা মেন হিপ। ম্যাক্স হিপের ক্ষেত্রে ডাটার সর্বোচ্চ যে মানটা সেটা রুট হিসেবে থাকবে, এবং তার লেফট এবং রাইটে চাইল্ডের মান অবশ্যই তার রুটের সমান বা রুটের থেকে ছোট থাকতে হবে। অর্থাৎ কোনো অবস্থাতেই চাইল্ডের মান তার রুট অপেক্ষা বেশি হবে না। এখানে দেখো, এখানে যে 90 সর্বোচ্চ ভ্যালু, এটা লেফট চাইল্ডে 89 এবং 70, এবং প্রসঙ্গত উল্লেখ্য যে এই 89 এর নিচে যত চাইল্ড থাকবে সেটা অবশ্যই 89 থেকে ছোট হতে হবে। একইভাবে এখানে 70 আছে, 70-র ছোট ডাটাগুলো এখানে থাকতে হবে। যেমন এখানে 36 দিছি, কোনো ক্রমেই 36-এর চেয়ে বড় কোনো ডাটাটা চাইল্ডে থাকতে পারবে না। মেন হিপ এর ক্ষেত্রে উল্টো। মেন হিপের ক্ষেত্রে
অর্থাৎ সর্বনিম্ন যে ডাটা ভ্যালুটা সেটা তোমার রুটে থাকবে এবং তার চাইল্ডগুলোর মানের ডাটার ভ্যালু অবশ্যই তার রুটের সমান বা তার থেকে বৃহত্তর হতে হবে। অর্থাৎ কোনো অবস্থাতে চাইল্ডের মান তার প্যারেন্ট থেকে ছোট থাকতে পারবে না। যেমন এখানে 1, 1 এর পরে 2, 3, অর্থাৎ এই 2 এর সর্বনিম্ন ভ্যালু কোথাও এখানে থাকতে পারবে না। এখানে 3 আছে, 3 এর সর্বনিম্ন কোনো ভ্যালু এখান থেকে থাকতে পারবে না। এইগুলো হচ্ছে যে তোমার মেইন হিপ। আমরা হিপের সুবিধাটা কি? এটি তৈরি ও সংরক্ষণ সহজ, কারণ হিপ একটি সুষম বাইনারি ট্রি। হিপকে সংরক্ষণ করতে লিঙ্ক স্টোরেজ প্রয়োজন হয় না, সাধারণ অ্যারে হলেই চলে। হিপের ব্যবহার আমরা জানি, দ্রুত ও ক্ষুদ্রতম উপাদান সার্চ করে হিপ জলদি এবং অ্যাডভান্স ডাটা স্ট্রাকচার এই হিপের যথেষ্ট ব্যবহার আছে। এখানে একটা কিছু ডাটা দিয়ে আছে, এই ডাটাগুলো দিয়ে হিপ তৈরি করা। আমরা এখানে হিপ তৈরি করা আর প্রক্রিয়া তোমাদের প্রথম লেকচারে দেখেছি, এজন্য আমি আর এটা নিয়ে বিশদ আলোচনায় যাব না। তোমরা এটা দেখে নিবে, এখান থেকে আমার স্লাইডে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, এভাবে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিবে। এবং যেখানে পরিবর্তন আনা হয়েছে দেখো, সেখানে কিন্তু যে জায়গা থেকে পরিবর্তন আনা হয়েছে সেখানে কিন্তু এটা হালকা হালকা আছে সরলরেখা দিয়ে দেখানো হয়েছে। যেখানে এখানে দেখো প্রতিটাই হালকা দেখানো হয়েছে, যেখানে চেঞ্জ আনা হয়েছে এবং ডট ডট দেওয়া হয়েছে বা হালকা ভাবে দিয়ে দেখানো হয়েছে। এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে হ্যাশিং। হ্যাশিং একটা সার্চিং ডাটা এলিমেন্ট, এটাও একটা ডাটা স্ট্রাকচার একটা পদ্ধতি। হ্যাশিং বলতে কি বোঝায়? হ্যাশিং এমন একটি সার্চিং পদ্ধতি যাতে ডাটা এলিমেন্টের পারস্পরিক তুলনা ছাড়াই অপেক্ষাকৃত কম সময়ে সার্চ করা যায় এবং এই পদ্ধতিতে কি ভ্যালু জানিয়ে দেয় কোথায় রেকর্ড করতে হবে, আর আবার পরে সার্চ করতে চাইলে জানিয়ে দেয় কোথায় সার্চ করতে হবে। অর্থাৎ এটা এমন একটা সার্চিং পদ্ধতি যার ডাটা এলিমেন্টগুলো পারস্পরিক তুলনা ছাড়াই অপেক্ষাকৃত কম সময়ে এখানে সার্চ করা যায় এবং এই পদ্ধতিতে কি ভ্যালু জানিয়ে দেয় কোথায় রেকর্ড করতে হবে এবং সার্চ পরেও যদি সার্চ করতে হয় তাও জানিয়ে দেয় কোথায় সার্চ করতে হবে। এবং হ্যাশিংটাকে বিশদভাবে বোঝার জন্য এখানে হ্যাশিং টেবিল নামে একটা টেবিল গঠন করতে হয় হ্যাশিং সম্পন্ন করার জন্য। হ্যাশিং টেবিল বলতে হ্যাশ অ্যাড্রেস সমৃদ্ধ একটি অ্যারেকে বোঝায়, যা প্রধানত দক্ষতার সাথে এক বা একাধিক রেকর্ড কিংবা ফাইলে সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। হ্যাশ টেবিলে কয়েকটি কি থাকে যাদের ইন্ডেক্স ফাংশনের মাধ্যমে একটি অ্যারের অনুরূপ লোকেশন ম্যাপিং করা হয়। এই ব্যবস্থায় একই স্থানে দুইটি রেকর্ড সংরক্ষণ করা সম্ভব, তবে অ্যারের সাইজ অপেক্ষা রেকর্ডের সংখ্যা কম হলে কিছুটা সময়ের অপচয় হয়। তা সত্ত্বেও অ্যারের ইনফরমেশন বা ডাটা পরিচালনার হ্যাশ পদ্ধতি বিশেষ উপযোগী। এক কথায় কোনো ফাইলের রেকর্ড সমূহকে হ্যাশিং অ্যাড্রেস ব্যবহার করে যে টেবিলে সংরক্ষণ করা হয় তাকে হ্যাশিং টেবিল বলে। এখানে খেয়াল করে দেখো, আমাদের কিছু ডাটা স্ট্রাকচার দেখানো হয়েছে যে দুটো ডাটা যেমন 120, 270, 42 এসে এখানে আমরা এটাকে একটা ইন্ডেক্স তৈরি করেছি এবং ইন্ডেক্সটা তৈরি করা হয় কিভাবে দেখো, এখানে প্রথম এলিমেন্ট আছে 1, আমরা এখানকে 20 দিয়ে আমরা ধরে নিচ্ছি 20 ডাটা দিয়ে আমরা একে মড করে আমরা এর মড করলে পাই 1, এই 1টাই এর অ্যারে ইন্ডেক্স হিসেবে পাবে। 2 কে মড করলে 2, সেই জন্য 2। এরপরে আছে দেখো 42 কে মড করলে হয় 2, সেটা আছে 2। এই জন্য বলা হয় যে একই স্থানে দুটো অ্যাড্রেস থাকতে পারে হ্যাশিং এ, তবে যদি অ্যারের রেকর্ডের পরিমাণ কম হলে এই পদ্ধতি একটু সমস্যা হয়। এভাবে আমরা হ্যাশিং ফাংশন ব্যবহার করে হ্যাশিং অ্যারের ইন্ডেক্সগুলো তৈরি করি। এই ইন্ডেক্সটাই যখন আমরা একটা টেবিল আকারে এটাকে সংরক্ষণ করব তখন এটা হয়ে যাবে হ্যাশিং টেবিল এবং এটাই হচ্ছে হ্যাশিং অ্যাড্রেস হিসেবে বিবেচিত হবে। হ্যাশিং টেবিলের সুবিধা কি? রেকর্ড সার্চিং এর সময় অনেক কম লাগে, মেমোরি অপচয় হ্রাস পায়, এখানে কি এর পারস্পরিক তুলনা এড়ানো যায়, দক্ষতার সাথে মেমোরিতে ফাইল সংরক্ষণ করা যায়। হ্যাশিং ফাংশন, যে ফাংশন ব্যবহার করে ডাটা টেবিলে মেমোরি লোকেশনের প্রচলিত অ্যাড্রেস পরিবর্তন করে হ্যাশিং অ্যাড্রেস নির্ধারণ করা যায় তাকে হ্যাশিং ফাংশন বলে। এবং হ্যাশিং ফাংশন
কে আমরা প্রকাশ করি এইচ কে টেন্স টু 1। এখানে এইচ কে হ্যাশিং ফাংশন এবং হ্যাশিং ফাংশনের দুটি বৈশিষ্ট্য দেওয়া হয়। সেই দুটো বৈশিষ্ট্য ফাংশন এইচ খুব সহজ হবে এবং দ্রুত গণনায় নির্ণয় করা যাবে। কারণ এইচ যথাসম্ভব এল এর সুষমভাবে বিন্যস্ত হবে যাতে কম সংঘাত সৃষ্টি হয়। এবং হ্যাশিং ফাংশনের প্রকারভেদ আছে তিনটি: ডিভিশন পদ্ধতি, মিড স্কোয়ার পদ্ধতি, ফোল্ডিং পদ্ধতি। আমরা এখানে যে এই তিনটে পদ্ধতি আমরা পূর্বেই আলোচনা করছি, তারপরে সামান্য কিছু দেখছি। আমরা এখানে কি করা হয় যে যে কি ভ্যালুকে একটা মৌলিক বৃহৎ মৌলিক সংখ্যা এম নির্বাচন করা হয় এবং তাকে মড করে করে আমরা এখানে হ্যাশিং অ্যাড্রেসগুলো আমরা ব্যবহার করে থাকি। আর মিড স্কোয়ার পদ্ধতিতে আমরা হ্যাশিং ফাংশনকে এল হিসেবে দিই। এখানে এল হচ্ছে কে স্কোয়ার উভয় প্রান্ত এলিমেন্ট থেকে নির্দিষ্ট ডিজিট বাদ দেওয়ার পরে প্রাপ্ত সংখ্যা। এবং এরপরে যে ফোল্ডিং পদ্ধতি, সেটা আমরা কে ভ্যালুকে K1, K2, K3 এগুলো ফাংশন ব্যক্ত করা হয় এবং শেষকটি বাদে প্রত্যেকটা সমান সংখ্যক ডিজিট নিয়ে মেমোরি অ্যাড্রেস নির্ধারণ করা হয়। এবং এই জিনিসটাকে এবং তার লাস্ট যে ক্যারিকে উপেক্ষা করে সমস্ত জিনিসটাকে একত্রে যোগ করে এখানে হ্যাশিং ফাংশন হ্যাশিং অ্যাড্রেস ব্যবহার করা হয়। এখানে আমরা এই পদ্ধতি একটা উদাহরণ হিসেবে দেখানোর চেষ্টা করছিলাম। উদাহরণটা দেখো, কোনো কোম্পানিতে কর্মরত 68 জন কর্মচারী, প্রত্যেকের আইডি 4 ডিজিট বিশিষ্ট। তাদের অন্যতম 3 জনের আইডি 3205, 7148 এবং 2345। সংরক্ষণের জন্য 100টি 2 ডিজিট সম্বলিত অ্যাড্রেস সম্বলিত এল লোকেশন মেমোরি ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকের আইডি নাম্বার 4 ডিজিট বিশিষ্ট এবং এখানে 2 ডিজিট অ্যাড্রেস সম্বলনকৃত আমরা একটা মেমোরি লোকেশন ব্যবহার করব। এখন দেখা যাক আমরা কিভাবে বিভিন্ন হ্যাশিং এর বিভিন্ন পদ্ধতিতে আমরা এগুলো ব্যাখ্যা করতে পারি। খেয়াল করে দেখো, প্রথমেই আমরা ডিভিশন পদ্ধতিতে, এবং বলা হয়েছিল যে ডিভিশন পদ্ধতিতে সর্বোচ্চ প্রাইম নাম্বার সংখ্যা দিয়ে আমরা হ্যাশিং অ্যাড্রেস নির্বাচন করি। আমরা 99 এর নিকটবর্তী, অর্থাৎ যেহেতু 2 ডিজিটের বেশি, আমরা 2 ডিজিট সম্বলিত অ্যাড্রেস আমরা ব্যবহার করব, সেই জন্য 2 ডিজিটের সর্বোচ্চ মান 99। তার কাছাকাছি মৌলিক সংখ্যা হচ্ছে 97, অর্থাৎ এম এর মান 97 ধরে আমরা দেখো এই 3205কে 97 দিয়ে যদি আমি মড করি তাহলে এর অ্যাড্রেস হবে 4। 7148কে করলে 67 এবং 30কে বলতে 17। এখন এই যে এই অ্যাড্রেসগুলোই অর্থাৎ এই যে ইন্ডেক্স হিসেবে ব্যবহৃত হবে 4, 67, 17 এভাবে। আর যদি আমরা 000 পরিবর্তে যদি 1 থেকে শুরু করি তাহলে এর প্রতিটা অ্যাড্রেসের ইন্ডেক্সের সাথে 1 যোগ করে আমরা ইন্ডেক্স নির্ধারণ করা হয়, অর্থাৎ 5, 68, 18 এভাবে। মিড স্কোয়ার পদ্ধতিতে আগেই বলছি, মিড স্কোয়ার পদ্ধতি হ্যাশিং অ্যাড্রেসটাকে অর্থাৎ বর্গ করা হয়। অর্থাৎ এখানে 3205কে বর্গ করলে এটা হচ্ছে 7148কে এটা হয় এবং এটাকে এখান থেকে আমরা ডাইন দিক থেকে চতুর্থ এবং পঞ্চম বিটটাকে ধরে নেব। ডাইন দিক থেকে, বাঁ দিক থেকে না, ডাইন দিক থেকে চতুর্থ ও পঞ্চম বিট, অর্থাৎ 1, 2, 3, 4। 4 আসছে 2 এবং আসছে 5 আসছে 72, অর্থাৎ 72। এখানে আছে 93, এখানে আছে 99। এভাবে আমরা বাঁ দিক থেকে করলে কিন্তু তোমরা ভুল করবা, ডাইন দিক থেকে করতে হবে। এভাবে হ্যাশিং অ্যাড্রেস নির্ধারণ করা হয়। আর ফোল্ডিং পদ্ধতি আরো সহজ। ফোল্ডিং পদ্ধতিকে প্রতিটাকে 2 ভাগ করা হয়, যেমন 3205, 32, 32 এবং 05, এইভাবে 320 একে যোগ করে তোমার হ্যাশিং অ্যাড্রেস নির্ধারণ করা হয়। 37 এখানে যোগ করলে 119, কিন্তু লাস্ট ক্যারিকে এখান থেকে বাদ দেওয়া হয়, সেই জন্য 119 থেকে 19 হবে। এভাবে আমরা হ্যাশিং। আর দ্বিতীয় ক্ষেত্রে আবার বিকল্পভাবে যে জিনিসটা আছে সেটাকে আবার উল্টিয়ে দিয়েও আমরা হ্যাশিং অ্যাড্রেস পাওয়া যায়, অর্থাৎ দ্বিতীয় অংশকে উল্টিয়ে দিয়ে, যেমন দ্বিতীয় অংশে ছিল 05, তাকে আমি 50 ধরেও যদি উল্টে দিয়ে যদি 50 ধরি তাহলেও আমরা হ্যাশিং অ্যাড্রেস নির্ধারণ করতে পারব। আমি এই অধ্যায়ে আমাদের প্র্যাকটিক্যালের কিছু নাই, সেই জন্য আমি প্র্যাকটিক্যালের বিষয়ে আলোচনা করলাম না। এই অধ্যায়ে তোমাদের যে সমস্ত সম্ভাব্য প্রশ্ন, এই অধ্যায় থেকে সাধারণত বড় রচনামূলক প্রশ্ন বা বড় প্রশ্ন আসে না, সাধারণত অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থেকে হয়ে থাকে। তারপরও যদি হ্যাশিং ফাংশনের
বর্ণনা থাকে তাহলে সেটা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। তোমাদের এখানে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দিয়েছি। তোমরা স্লাইড থেকে আশা করি এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হবে এবং এই প্রশ্নগুলোর মধ্যে হয়তো তোমরা পরীক্ষা কমন পেলেও পেতে পারো। তোমরা এই স্লাইড থেকে এগুলো দেখে নিবে। আমি সামনের সপ্তাহে তোমাদের দ্বিতীয় অধ্যায় রিভিউ ক্লাস নেব এবং সেখানে প্র্যাকটিক্যালের ভিতরে যে সমস্ত জিনিসগুলো আসবে সেগুলো দেখানোর চেষ্টা করব। থিওরি ক্লাস না নিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে, আমি যেন সুস্থ থাকতে পারি। সবাইকে সবাই আর মঙ্গল কামনা করে আজকের লেকচার এখানে শুরু করছি, সবাইকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।